প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ডাকসুর ভিপি জিএসএন। প্রথম কার্যনির্বাহী সভা, চাকসুতে মনোনয়ন ফর্ম বিতরণ, রাকসুতে আজ থেকে প্রচারণা। আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাট ফরিদপুরে বিক্ষোভ, ভাঙায় সড়ক রেলপথ অবরোধ, পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, আবু সাইদ হত্যা মামলায় সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ। অপরাধের চিহ্ন মুছতে হত্যার পরে লাশ ফেলে দেয়া হচ্ছে নদীতে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসে গড়ে অর্ধশত মরদেহ উদ্ধার। বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভিনের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় দাফন। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে বলেই জানিয়েছে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। আর দল মত নির্বিশেষে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। সকালে নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাবেন ফরহাদ বিন্ডুর। সাদিক কায়েম সহসভাপতি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়ে ওঠে প্রাণের দাবি। শিক্ষার্থীদের নানান সংকট সমস্যা তুলে ধরে তার সমাধানের জন্য যে নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন, তার অনুপস্থিতিতেই এতদিন শিক্ষার্থীরা থেকেছেন বঞ্চিত। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পেল এক ঝাঁক প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা হয়ে গেল রোববার সকালে। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী প্রথমেই পারস্পরিক পরিচিতি হয়েছে প্রথম সভায়। এছাড়া প্রথম সভায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 5 জনকে সিনেট সদস্য হিসেবে নির্ধারণ করা হয়। শীর্ষ 3 পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না, যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ করা হবে। সভা শেষে সংবাদ সম্মেলন করে এসব জানান জিএস এস এম ফরহাদ। যে মতোরই হোক না কেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সিনেটে যে 5 জন প্রতিনিধি পাঠাবো, সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা, এর আগে ডাকসুগুলোতে কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন, তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার, যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন। তো যিনি বেশি ভোট পেয়েছেন, সবচাইতে বেশি সর্বাধিক, তাকেই আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। তিনি হচ্ছে সাবিকুন নাহার তামান্না। যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমরা অন্যতম আরেকজন, যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে, তিনি আসিফ আবদুল্লাহ, এই মোট 5 জন সিনেটে থাকবেন। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে জানিয়ে ভিপি আবু সাদিক কায়েম বলেন, আমরা নেতা নই, শিক্ষার্থীদের প্রতিনিধি। নির্বাচনের আগে যেভাবে শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছি, এখনো একইভাবে যাব। আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথা শোনার চেষ্টা করবো। সাদিক কায়েম আরো বলেন, এখানে হার বলতে কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী জিতেছে এই ডাকসুর মধ্য দিয়ে। আজকে প্রথম ওয়ার্কিং ডে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ চলছে আজ থেকে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। চাকসু ভবন থেকে যুক্ত হচ্ছেন এ বিষয়ে জানানোর জন্য আমাদের সাথে বিস্তারিত শোয়েব রহমান। শোয়েব, সকাল থেকে এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে কিনা সেই বিষয়টি জানতে চাই এবং কয়দিন চলবে এই ফর্ম বিতরণ কার্যক্রম, সেই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক 9:30 থেকেই মনোনয়ন বিতরণের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে কেন্দ্রীয় সংসদের খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে 1 জন এবং ভিপি পদে 2 জন এবং এর বাইরে হল সংসদ থেকে এফ রহমান হলের দপ্তর সম্পাদক পদে 1 জন, অর্থাৎ মোট 4 জন ইতিমধ্যে ফর্ম সংগ্রহ করেছেন এবং এর বাইরে এখন আরও বেশ কয়েকজন ফর্ম সংগ্রহ করছেন। তারা কোন পদে সংগ্রহ করেছেন সেটি হয়তো কিছুক্ষণ পরে তাদের সাথে কথা বলার পরে আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত ভিপি পদে 2 জন ফর্ম সংগ্রহ করেছেন বলে আমরা দেখেছি এবং অনেকটা উৎসবমুখর পরিবেশে এই ফর্ম বিতরণের কার্যক্রম চলছে। সকাল 9:30টায় শুরু হলেও শুরুর দিকে কিছুটা কিন্তু ধীরগতি ছিল, কিন্তু বেলা বাড়াবার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আসছেন এবং যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা কিন্তু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং এই মনোনয়ন ফর্ম আজ থেকে বিতরণের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী মঙ্গলবার অর্থাৎ 16 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মনোনয়ন বিতরণ কার্যক্রম চলবে। এরপর পরদিন বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং 21 সেপ্টেম্বরের পরে সেই প্রার্থীদের যদি কোনো আপত্তি থাকে, কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই সব বিষয়ে জানানোর জন্য সময় দেওয়া হবে এবং সেগুলো বিবেচনা করে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের প্রত্যেকেই পুরুষ শিক্ষার্থী। এখন পর্যন্ত কোনো নারী শিক্ষার্থীকে কিন্তু আমরা নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখিনি। আর আজ সকালে নির্বাচনের যে চূড়ান্ত ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে 27,000-এর কিছু বেশি ভোটার কিন্তু তালিকাভুক্ত হয়েছেন এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে যারা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন তাদের জন্য বা আগামীতে যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন প্রত্যেকের জন্য কিন্তু ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার পরে সেই রসিদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডোপ টেস্ট করতে হবে এবং সেই ডোপ টেস্টের রসিদ মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে এবং সেই ডোপ টেস্টের রেজাল্টের ভিত্তিতেই কিন্তু মনোনয়নপত্র বৈধ বা অবৈধ কিংবা সেই মনোনয়ন টিকবে কিনা সেই বিষয়টি কমিশন সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেটি 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কেন্দ্রীয় সংসদে 28টি পদের বিপরীতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। অনেক চাকসু নির্বাচনের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শোয়েব রহমান। ডাকসু নির্বাচন শেষ, এরপরে জাকসু নির্বাচন শেষ হয়ে গেছে এবং পরবর্তী যেই ছাত্র সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচন এবং এই রাকসু নির্বাচনে আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হচ্ছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন মারুফ হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ, প্রার্থীদের নির্বাচনী পরিচালনা কখন নাগাদ শুরু হতে পারে এবং এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীদের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? অনেক সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের রাকসু নির্বাচন নিয়ে যে উচ্ছ্বাস এবং পাশাপাশি প্রার্থীরাও তারা কিন্তু অবস্থান করছেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বসে তাদের যে ভোটের প্রার্থীর ব্যালট নাম্বার কত হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু তারা আসলে গুঞ্জন করছেন এবং তাদের ভিতরে এই বিষয় নিয়ে আলোচনা চলছে এখন পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের যে চূড়ান্ত প্রার্থীর তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হয়নি। সময় কখন নাগাদ এটি হবে সেটিও কিন্তু আমরা জানতে চেয়েছি। তখন নির্বাচন কমিশনার বলেছেন যে দুপুরের আগে হয়তোবা এই প্রার্থী তালিকা চূড়ান্ত যে তালিকাটি সেটি কিন্তু প্রকাশ করা হতে পারে এবং পাশাপাশি তিনি আরও একটি বিষয় আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে বেলা 3টার সময় সিনেট ভবনে মূলত সিনেট প্রতিনিধি এবং রাকসুর কেন্দ্রীয় যেসব সংসদ যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সব প্রার্থীদের ব্যালট নম্বর দেওয়ার জন্য তারা কিন্তু এখানে লটারি ব্যবস্থা করেছেন। লটারির মাধ্যমে মূলত কে কত নম্বর ব্যালট পেপারটি পাবেন এইটি কিন্তু তারা নির্ধারণ করবেন বলেও জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি যে আবাসিক যে 17টি হল রয়েছে 17টি আবাসিক হলের প্রভোস্টদের নিয়ে তারা একটি মিটিং করেছেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আবাসিক হলগুলোতেই মূলত যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যেসব প্রার্থী হল সংসদের বিপরীতে তাদের লটারি
লটারির মাধ্যমে কিন্তু সেখানেও তাদের ব্যালট নাম্বার চূড়ান্ত করা হবে বলে তারা জানিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনীর যে আমেজ সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে জুড়ে, কারণ যখনই চূড়ান্ত প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে তার পরপরই কিন্তু প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু করবেন এবং তাদের যে ব্যালট নাম্বার সেটি কিন্তু তাদের ভোটারদের ছড়িয়ে দেবেন। পাশাপাশি তারা যেসব হ্যান্ডবিল এবং অন্যান্য যেসব পোস্টার সামগ্রী ছাপাবেন সেগুলোর জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন শুধুমাত্র এই ব্যালট নম্বরের জন্য। পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখানে 102টি যে ব্যালট বাক্স সেটি কিন্তু রাখা হয়েছে। পাশাপাশি এখানে আরও যে 9টি জায়গায় মূলত এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। অনেক রাকসুর এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পাওয়া সবশেষ তথ্য। সহকর্মী মারুফ হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে আজ শুরু হতে যাচ্ছে তার রাকসু নির্বাচনের প্রচারণা। এবার একটু জাকসু নির্বাচনের দিকে দেখাতে চাই। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানানোর জন্য আমরা যুক্ত হচ্ছি সহকর্মী হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন, গতকালকে তো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, এই পর্যন্ত নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএসদের আজ কোনো আনুষ্ঠানিকতার খবর পেয়েছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি আল বিরুনি হলে, যেটি নবনির্বাচিত ভিপি এই হলে থেকেই আসলে পড়াশোনা করছেন এবং তার হলের গ্রাউন্ডেই আমরা রয়েছি এই মুহূর্তে। আমাদের সাথে যুক্ত রয়েছেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। আমরা আসলে তার সাথেই কথা বলবো। তবে তার আগে জানিয়ে রাখছি, ক্যাম্পাসে কিন্তু আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। সে কারণে আসলে যারা নবনির্বাচিত ভিপি কিংবা তার প্যানেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা কিন্তু রাখা হয়নি। তবে সন্ধ্যার পর তিনি তার অনুসারী যারা রয়েছে তাদেরকে নিয়ে মানুষের কাছে যারা আছে তাদের সাথে কুশল বিনিময় করবেন, এমন কথাই কিন্তু রয়েছে। তো আমরা একটু জানতে চাইব যে দীর্ঘ 33 বছর পর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দশম জাকসু নির্বাচনের ভিপি কিন্তু হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। আমরা তার কাছে একটু জানতে চাইব, তিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি আসলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে কি করার পরিকল্পনা রয়েছে তার। ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে শিক্ষার্থীরা আমার উপর আস্থা রেখেছে এবং আমাকে বিপুল ভোটে ভিপি পদে নির্বাচিত করেছে। তো প্রথমত আমার যে সকল প্রিয় শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে এই পদে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন, তাদের সকলের প্রতি আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আসলে আমার একটা উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করা। সেই উদ্দেশ্য থেকেই মূলত আমার নির্বাচনে আসা এবং শিক্ষার্থীরা অতীতেও দেখেছেন যে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কাজের সাথে আমি সবসময় ছিলাম এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে আমি সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছি এবং সেভাবে কিন্তু কাজ করেছি। তো সেই আস্থা থেকেই কিন্তু শিক্ষার্থীরা আমাকে একেবারে ভোটের মাধ্যমে যে ম্যান্ডেটটি সেটি দিয়েছেন। তো যেহেতু তারা ভোটের মাধ্যমে আমাকে ম্যান্ডেট দিয়েছেন, আমার সবসময় আমার ফার্স্ট যে প্রায়োরিটি সেটা থাকবে শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তাকে ফিরিয়ে দেওয়া। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা বর্তমানে চলমান ছিল, সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমরা গত 1 বছর অনেক চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে সফল হয়েছি, অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। তো আমাদের প্রথম কাজ থাকবে যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দেওয়া। আচ্ছা, আপনি যারা হেরে গেছে তাদের কারণেই কিন্তু আপনি আজকে বিজয়ী হয়েছেন। যারা হেরে গেছে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি কি তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চান নাকি আপনার পরিকল্পনাটা কি? দেখেন, যারা হেরে গেছে কেউ আমার বন্ধু, কেউ ছোটো ভাই, তো আমি অবশ্যই তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে চাই, কেননা তারাও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাকসুকে ঘিরে তাদের কিন্তু অনেকগুলো সুন্দর যে চিন্তাভাবনা সেগুলো ছিল। হয়তো তারা নির্বাচিত হতে পারেনি, অনেকে তো আমার চেয়ে কিছু কম ভোট পেয়েছেন। তো আমি চেষ্টা করব জাকসুকে ঘিরে তাদের যে সুন্দর সুন্দর ইশতেহার ছিল বা পরিকল্পনা ছিল যেগুলো হয়তো আমার ইশতেহারে নেই, তো আমি তাদের যে সুন্দর পয়েন্টগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে নিয়ে একসাথে আগামীতে নতুন একটা জাহাঙ্গীরনগর বিনির্মাণ করতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, যুক্ত হয়েছিলেন আমাদের সাথে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। তিনি কিন্তু আসলে বলছিলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের যারা হেরে গেছেন এবং সাধারণ শিক্ষার্থী তাদের সবাইকে নিয়ে কাজ করতে চান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে তিনি একসাথে কাজ করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে যে ভিপি নির্বাচিত হয়ে তিনি কিন্তু যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিকালবেলা তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে কোনো মিছিল কিংবা ওইভাবে যাবেন না।
না, তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এমন কথাই বলেছেন, এবং তেমন কোনো অনুষ্ঠানের পরিকল্পনা কিন্তু নেই। এবং বিশ্ববিদ্যালয় এই নির্বাচনকে ঘিরে এখনও কিন্তু পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিপি নির্বাচনে জয়ী হওয়ার পর যে সর্বশেষ অবস্থা নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য কণ্ঠশিল্পী লালন কন্যা ফরিদা পারভিনকে বিদায়ী শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, চলে যাচ্ছি তার কাছে। আরিফ, শ্রদ্ধা নিবেদন করতে আসা যে সমস্ত ভক্ত বা সঙ্গীতাঙ্গনের মানুষজন আছেন তারা কিভাবে শোক প্রকাশ করছেন, আসলে এই শোক তো সহ্য করার মতো নয়, তাদের মন্তব্যটা আপনার মাধ্যমে জানতে চাই। অনেক বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যেই জড়ো হয়েছে শহীদ মিনারে, কারণ তাদের বরেণ্য কণ্ঠশিল্পী এবং লালন কন্যা হিসেবে খ্যাত ফরিদা পারভিনের শেষ বিদায় শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল নিয়ে আসা হয়েছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তার সাথে, তিনি বলছেন ফরিদা পারভিনের যে স্মৃতি রয়েছে এবং তার যে গান, তার যেই রেখে যাওয়া বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের তার যে অবদান, সেই অবদান তারা সংরক্ষণ করবেন এবং সেই বিষয়ে সিদ্ধান্ত তারা পরে জানাবেন। এছাড়া বিভিন্ন কণ্ঠশিল্পীর সাথে কথা বলেছিলাম যারা লালন সঙ্গীত গান ভক্ত এবং অনুরাগী এবং বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার সঙ্গীত শিল্পী যারা এসছেন শেষ শ্রদ্ধা জানাতে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এই বিদায়ের মধ্য দিয়ে, এবং যাতে তার রেখে যাওয়া লালন সঙ্গীত এবং বিভিন্ন পর্যায়ের যে গান রয়েছে সেই গান তারা সংরক্ষণ করতে পারেন এবং তাকে বিভিন্ন শ্রদ্ধার মধ্য দিয়ে এবং গানের মধ্য দিয়ে তা স্মরণ করবেন, এটা তারা জানিয়েছেন। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকের 10:15 তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এবং তারপরে আজকের এখানে শ্রদ্ধা শেষে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে। এরপরে তাকে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়াতে, সেখানেই দাফন করা হবে। যদিও তিনি জীবনের শেষ সময় রেখে গিয়েছেন 4 সন্তান, যার মধ্যে একজন ছেলে এবং 3 জন মেয়ে, আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা কথা বলেছিলাম বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে, তারা আমাদেরকে বলছেন যে ফরিদা পারভিনের যেই রেখে যাওয়া গান অথবা লালন এর বিভিন্ন ধরনের গান, আধুনিক সঙ্গীত যেই স্থানে অবদান রেখেছেন সেই অবদানের জায়গাগুলো এবং তার গানগুলো সংরক্ষণ যাতে হয়, ভবিষ্যতে যাতে হারিয়ে না যায় এবং জীবনবাদী এই গানগুলো যাতে ভবিষ্যৎ মানুষের জীবন এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি এবং এই ক্ষতিটা যাতে পোষানো যায় সে বিষয়ে তারা কথা বলছেন। অনেক গানে চাঁদেরে কে চায়, জোছনা সবাই চায় যে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মুখে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আরিফ হাসান, জানাচ্ছিলেন শ্রদ্ধেয় যেই আমাদের সাথে ফারিদা যিনি মারা গেছেন তার বিষয়ে সবশেষ তথ্য যা জানতে পেরেছেন শহীদ মিনার তথ্য থেকে। এদিকে জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়ায় 5 মরদেহ পোড়ানোর মামলায় এবং জীবিত একজনকে যে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 4 আগস্ট একজনকে হত্যার মামলার বিচার শুরু হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি চলে যাব সেখানে। গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশের প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। একই অপরাধ যে জুলাই আগস্টে কুষ্টিয়াতে 7 জনকে হত্যা করা এবং আরও আহত করা যায়, আন্দোলনকারীদেরকে গুলিবর্ষণ করে আহত করা, তারা নিজেরা হুকুম দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 14 দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 7 জন হত্যা না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে কেন সে হাজির হয়নি, আমার কাছে জানা নেই।
ওকে, থ্যাংক ইউ। আসামি হচ্ছে 5 জন, আসামি 5 জন। হ্যাঁ, আসামি 5 জন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ফরিদপুর 4 সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়া ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটের রেলপথেও অবরোধ করা হয়েছে। এতে করে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যে ট্রেন যোগাযোগ তা বন্ধ হয়ে গেছে। আর এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক আর নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে শুরু হওয়ায় হরতাল চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকে উপজেলার সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। আঞ্চলিক সড়কগুলোতেও নেই যান চলাচল। দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি আজ। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আর 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে বাগেরহাটবাসী। সকাল 9টা থেকে বাগেরহাটের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এই আন্দোলন চলবে, রক্ত দিয়ে রক্ত দেব, উদ্ধার করে ভাঙ্গা বাড়ি ভাঙ্গাই থাকতে চাই। আমাদের ভাঙ্গা থানা 12টি ইউনিয়নে গঠিত। এই 2টি ইউনিয়ন আলগি এবং হামিদি কেটে নেওয়া হয়েছে। আমরা এই নগরকান্দা সালটা যাব না যতক্ষণ পর্যন্ত মানে কি আমাদের দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ঘাট ট্রেন যত যা কিছু আছে সব স্থায়ীভাবে বন্ধ করে দেব। জীবন লাগে জীবন দেবো, রক্ত লাগে রক্ত দেবো, তবু আমরা 2টা ইউনিয়ন আলাদা হতে দেবো না। যদি বেড়ার সাথে থেকে আলাদা করতেই হয়, আমাদের রক্তর পর দিয়ে হেঁটে যা আলাদা করতে হবে। বেড়ার সাথে আমরা পূর্ণ যেভাবে আগে ছিলাম আমরা ওইভাবে থাকতে চাই। বাংলাদেশে জন্মের পরের থেকে বেড়া সাথিয়া যে সময় পার্লামেন্ট শুরু হয়, বেড়া সাথিয়া 1 ছিল। বেড়া সাথিয়ার যে পাবনা 1-এর আসন ছিল, সেই আসনটা পূর্ণবহাল করতে হবে। ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এবং হামিদি রেল ক্রসিং থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। তবে শুরুতেই চলে যেতে চাই মনিরের কাছে। মনির, অবরোধের সবশেষ পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। অনেক আমি ভাঙা রেল ইন্টারসেকশনের খুব কাছেই যেই ভাঙা 81 নং রেলগেটটি রয়েছে, এই মুহূর্তে সেই রেলগেটে আছে। এটি ঢাকা বরিশাল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে এই রেলগেটটি অবস্থান রয়েছে এবং এই রেলগেটটিতে 11টা 55 মিনিটে জাহানারাবাদ নামে যেই রেলটি ছিল সেটি ক্রস করার কথা ছিল, কিন্তু এখানে অবরোধ করার কারণে কিন্তু রেল বন্ধ রয়েছে এবং রেলটি ঢাকা থেকে 10টার দিকে ছেড়ে পদ্মা সেতু পার হয়ে এখন পদ্মা স্টেশনে অপেক্ষা করছে যাত্রী নিয়ে। এর ফলে কিন্তু আসলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন এবং এই রুটে যে 2টি রেল চড়ে, একটি রূপসী বাংলা এবং জাহানাবাদ, 2টি রেলেই কিন্তু একটি পদ্মা স্টেশনে অপেক্ষা করছে, অন্যটি কিন্তু খুলনা অপেক্ষা করছে এবং যাত্রী নিয়ে অপেক্ষা করছে। যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন। এই রেল গেটের যে রেল লাইনের গেটম্যান আছেন তারা বলছেন যে আসলে এই পরিস্থিতি তারা কর্তৃপক্ষকে জানানোর পর থেকে রেল চলাচল বন্ধ রয়েছে। মূলত এই সড়ক অবরোধের পাশাপাশি রেলপথগুলো কিন্তু অবরোধ করেছে। এর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে সড়ক এবং রেলপথ কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে এবং এ কারণে কিন্তু যাত্রী ভোগান্তি বেড়েছে এবং আমরা দেখছি যে এই অবরোধ কিন্তু ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে এবং এই অবরোধকারীরা কিন্তু আন্দোলন করছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত এই 21 জেলার সাথে রাজধানীর যোগাযোগ তারা বিচ্ছিন্ন রাখবেন। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু 5টি রেল মূলত এই রুটে চলাচল করছিল এবং বন্ধ রয়েছে। আমরা দেখছি নকশিকাথা, মধুমতি, ভাটিয়াপাড়া এবং সুন্দরবন এই রেলগুলোও ভাঙার বিভিন্ন অংশে অবস্থান করছে। আমরা সুন্দরবন দেখেছি যে এখানে যে ভাঙা জংশন রয়েছে সেখানে অবস্থান করছে এবং কখন নাগাদ এগুলো এই রেল ক্রস করে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এগুলো কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেনি। ফলে আসলে এই আন্দোলন তাদের যেই আসন বিন্যাস, সেই আসন বিন্যাস করার জন্য যে পুনর্বিন্যাস সেটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে এই আন্দোলন
থাকবে এবং আন্দোলনকারীরা কিন্তু সড়কের পাশাপাশি রেলপথ আন্দোলন করে রাখবেন এবং এমনটা আমাদেরকে আন্দোলনকারীরা জানিয়েছেন। তো অনেক এই মুহূর্তে আসলে রেল চলাচল না করার কারণে কিন্তু দুর্ভোগ বেড়েছে এবং যারা রয়েছেন আন্দোলনকারী তারা কিন্তু আসলে আন্দোলন অব্যাহত রাখার কথাই আমাদেরকে জানিয়েছে। অনেক এবার চলে যেতে চাই মুফিজুর রহমান শিপনের কাছে। শিপন, রেলপথ অবরোধে কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? অনেক আপনি দেখতে পেয়েছেন সকাল থেকেই কিন্তু রেল আটকে দিয়েছে। আমার পিছনে কিন্তু ট্রেনের যে নকশিকাতা ট্রেনটি সেটি কিন্তু এখন দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু প্রায় 1,500 থেকে 2,000 যাত্রী ছিল। তারা কিন্তু বিভিন্ন লোক বিভিন্নভাবে কিন্তু তার গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করছে। অনেকের ভোগান্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বেশ ভোগান্তির মুখে অনেকেই পড়ছে এমনটি আমরা দেখতে পেয়েছি। তো আপনাকে বলে রাখি যে এই অবরোধটা কিন্তু ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু চলছে এবং প্রায় 12 থেকে 15 কিলোমিটার জুড়ে এই অবরোধের যানজট রয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে পেট্রোল ডিউটি করার চেষ্টা করছে। আর আমি কথা বলেছিলাম এইখানে যে অবরোধকারী রয়েছে তাদের সঙ্গে, তারা বলেছেন যে আমাদের যে দাবিটা যে আপনার ভাঙ্গা 4 আসন থেকে যে 2টি ইউনিয়ন সালতান নরকান্দা নেওয়া হয়েছে সেখানে যাতে তারা যাবে না এমনটি তারা দাবি করছেন এবং তারা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে দাবি করছে যে অনতিবিলম্বে সরকার আমাদের এই মানবিক দাবিটি পূরণ করুক, যাতে আমরাও ঘরে ফিরে যেতে পারি এবং রাস্তায় যারা অবরোধে কষ্ট পাচ্ছে তারাও যদি কষ্ট না করে। অনেক ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। ফরিদপুরের 4 যে সংসদীয় আসন সীমানা পুনর্নির্বাচ তা নিয়ে কিন্তু বিরোধের জেরে অবরোধ করছে সেখানকার যেই জনতা তারা, এবং সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন মানুষের জন্ম চাকরি করার জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের PKSF ভবন 2 এর উদ্বোধন করে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, PKSF পরিচালনা পরিষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন নদী থেকে 301 জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আর এই সমস্ত মরদেহের 30% পরিচয় শনাক্ত এখন পর্যন্ত সম্ভবই হয়নি। পুলিশ তথ্য দিচ্ছে প্রতি মাসে নদী থেকে গড়ে 43টি মরদেহ উদ্ধার হচ্ছে। নদীতে এত মরদেহ পাওয়ার কারণ হিসেবে আইনজীবী আর অপরাধ বিশ্লেষকরা বলছেন শাস্তি থেকে বাঁচার জন্যই হত্যার পর মরদেহ গুম করার জন্য নদীকে বেছে নিচ্ছে অপরাধীরা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। নদীর সঙ্গে সম্পর্ক সভ্যতার ইতিহাসের এই নদীকে কেন্দ্র করেই বিশ্বে গড়ে উঠেছে বড় বড় নামি দামি শহর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদীপথ সবচেয়ে নিরাপদ। এই নদীপথেই রয়েছে যুদ্ধের ইতিহাস। তবে বাংলাদেশে কোনো যুদ্ধ ছাড়াই রাজধানীর আশপাশের কয়েকটি নদীতে প্রতি মাসে মিলছে প্রায় 150 মানুষের মরদেহ। শুধু এই বুড়িগঙ্গা থেকেই প্রতিদিন উদ্ধার হচ্ছে 4-5টি করে মানুষের ক্ষতবিক্ষত মরদেহ। গত 23 আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরবাগের ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নারীর গলায় কাপড় পেঁচানো ছিল আর শিশুর গলায় ওড়না বাঁধা ছিল। একই দিনে কালিন্দিনী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণ তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। প্রায় 15 দিনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিটফোর্ড হাসপাতালের মর্গে পড়ে আছে সেই মরদেহ। গেল 22 আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। প্রায় 18 ঘন্টা পর তার মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। 31 আগস্ট খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। 3রা সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সারা দেশের প্রায় নদীতে প্রতিদিন 2টি একটি করে মরদেহ পাওয়া যাচ্ছে। যাতায়াত ও বাণিজ্যের জন্য নিরাপদ নদী হয়ে গেছে খুনিদের লাশ গুম করা নিরাপদ ডাম্পিং স্টেশন। নৌপুলিশের তথ্য বলছে 2024 সালে নদী থেকে 440টি মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে 299টি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত করা যায়নি 141 জনের মরদেহ, অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের 31% পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে 331 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর মধ্যে 209 জনের মরদেহ শনাক্ত করা গেলেও 92 জনের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া 61 জন পুরুষ, নারী 24 জন আর শিশু 7 জন। অর্থাৎ 30% মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বেশিরভাগই বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। সারা দেশে নদী এলাকা থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, সংঘবদ্ধ অপরাধ চক্র বাড়ছে, প্রমাণ মুছে ফেলতে মরদেহ নদীতে ফেলে দিচ্ছে তারা। আইনের মুখোমুখি হওয়া থেকে সে বিরত থাকতে পারবে, সেক্ষেত্রে কয়েকটি জায়গা বেছে নেয়। প্রথমে হচ্ছে নদী। অপরাধীদের বেনিফিট হলো যে একটা লাশ বা মৃতদেহকে যদি শনাক্ত করা না যায় তাহলে সেটি বেওয়ারিশ লাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাসে বা কোনো পরিবহনে এসে যেখান থেকে লাশ সরাসরি ফেলে দেওয়া যায়, সাধারণত গভীর রাতেই এটা ফেলে দেওয়া হয়, তো সেই জায়গাগুলোতে টেকনোলজি অর্থাৎ সিসি ক্যামেরা স্থাপন করা। ফৌজদারি আইন বিশেষজ্ঞ বলছেন, তথ্য প্রমাণের অভাবে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করাই কঠিন হয়ে পড়ছে। যদি নদীতে স্রোত থাকে, যদি ফেলে দেওয়া হয় তো এটা মানে নদীতে এটা ভেসে যাবে এবং এটার আর কোনো হদিস থাকবে না। আর যদি পাওয়া যায়ও সেক্ষেত্রে লাশটা 4 দিন 5 দিন 7 দিন পরে পাইলে ডিকম্পোজড হয়ে যায়, ওটা কজ অফ ডেথটা আর বের করা যায় না। তার কাজে এগুলো প্রফেশনাল কিলার খুন করলো এবং এটার কোনো সাক্ষী রাখলো না, কোনো এভিডেন্স রাখলো না, এটাও অপরাধ। আপনার 302 সাথে 201ও হয়। 302 হলো যদি আপনি কাউকে মার্ডার করেন। তবে সব ধরনের অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে 43টি মরদেহ উদ্ধার করেছে। গত বছর প্রতি মাসে 36টি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উঠে এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে রাজধানীর শাহবাগে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে নেমেছেন প্রাথমিকের শিক্ষকরা। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজা বৃষ্টির সাথে। বৃষ্টি, জানাবেন যে শিক্ষকদের দাবিগুলো কি কি জানতে পেরেছেন এবং এই প্রতিকূল পরিবেশেও তারা দাঁড়িয়েছেন, আসলে তাদের মূল দাবিটুকু কি জানিয়েছেন তারা? ধন্যবাদ অনেক। আমরা জানি যে এনটিআরসি কর্তৃক যে 18তম শিক্ষক নিবন্ধন যে হয়েছিল সেখানে কিন্তু আমরা জানি 40,000 প্লাস এবং আরও বেশি শিক্ষকরা কিন্তু প্রিলি এবং সবকিছুতে রিটেনে ভাইবা সবকিছু পাশ করেই কিন্তু তারা চলে এসেছেন কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়ে। কিন্তু সেই 40,000-এর মধ্যে কিন্তু 16,000 শিক্ষক কিন্তু এখনো বাদ পড়ে গেছে সুপারিশের বাইরে। সেই দাবিতেই কিন্তু তারা গত কয়েকদিনের মতো করে আজকেও কিন্তু শাহবাগে এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ এর আগেও বিভিন্নভাবে চেষ্টা করেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোভাবে তাদের সাথে কোনো বিষয়ে যোগাযোগ না করার সূত্রেই কিন্তু তারা আবারও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এই বৃষ্টি উপেক্ষা করে। এতে করে মানুষের জনদুর্ভোগ তো হচ্ছেই, আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কর্মী যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী, তারাও কিন্তু এখানে সচেষ্ট অবস্থানে রয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে অনেক, আমি যদি আপনাকে একদম প্রথম এবং মূল দাবিটা বলি তাহলে এই 16,000 শিক্ষক কিন্তু সুপারিশ পেতে চায়। কারণ হচ্ছে যে এনটিআরসির হাতে যে শূন্য পদ থাকে সেখানে কিন্তু এই যে 2023-এর কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গণবিজ্ঞপ্তিতে, সেখানে কিন্তু বাকিরা আসেনি। কেন আসেনি তা জানতে চেয়ে কিন্তু এনারা মানববন্ধন করছেন। তাদের একটাই প্রশ্ন, এই সুপারিশ তারা প্রিলি, রিটেন এবং ভাইবা 3টা পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করে পড়াশোনা করে এবং সব কিছু সরকারের সব নিয়ম কানুন, এনটিআরসির নিয়ম কানুন মেনে কিন্তু তারা এই পাশ করেছেন পরীক্ষাগুলোতে, কিন্তু তারপরেও শুধুমাত্র সুপারিশের কারণে থেমে গেছে এক একজনের জীবন। কেউ হয়তো নতুন করে চাকরি জীবনে প্রবেশ করতে পারছেন না, কারো বিভিন্ন
আমরা একটু তাদের মুখে শুনি আসলে তারা কি বলতে চায়। আমরা একটু জানতে চাই, আপনারা আসলে আজকে এখানে এসেছেন, দাঁড়িয়েছেন, আপনাদের মূল এবং আপনাদের অনেক আমি আরেকটা কথা বলি, এই শিক্ষকদের কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এরই মধ্যে কিন্তু সচিবালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সরকার পক্ষের সাথে আলোচনা করে কিন্তু আমরা কিন্তু সবকিছু মিলিয়ে জানাতে পারবো যে সবকিছু। আপনারা আসলে যে প্রতিনিধি দল যদি দাবি না মানে সেক্ষেত্রে কি করবেন? আমাদের যদি দাবি না মানে তাহলে আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব, এবং আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছে এবং যে সচিব মহোদয় আছে এবং উপদেষ্টা মহোদয় আছে তাদের সাথে আমরা ওইভাবে সম্মিলিত বৈঠক করে যেভাবে হোক আমাদের দাবি আমাদের আদায় করতে হবে। এই কারণে আমরা এখানেই আন্দোলন অনেক শুনছিলাম, আমরা জানাচ্ছিলাম বেসরকারি যে শিক্ষক যারা আছে নিবন্ধন তাদের বিষয়টা আমরা জানাচ্ছিলাম। তারা বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সামর্থ্য অনুযায়ী যা করা প্রয়োজন তাই করবে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে নেমেছেন প্রাথমিকের শিক্ষকরা, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। হবিগঞ্জের রশিদপুরের 3 নম্বর কূপের গ্যাস উত্তোলন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গ্যাস কূপ থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে জাতীয় সঞ্চালন লাইনে। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। সরাসরি চলে যাচ্ছে গুলজারের কাছে। গুলজার, এই গ্যাস কূপ আসলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে কেমন ভূমিকা রাখতে পারে, কি বলছেন সেখানকার সংশ্লিষ্টরা? আচ্ছা দেখুন, আসলে এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে জ্বালানি সংকট তা কিছুটা হলেও নিরসনের জন্য এই কূপের যে উত্তোলিত গ্যাস সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 2 মাস আগে শুরু হওয়া ওয়ার্ক ওভারের যে কাজ আছে সেটি শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে। এই সপ্তাহ প্রায় তারা পরীক্ষা নিরীক্ষার মধ্যেই ছিলেন এবং বর্তমানে আজকে চূড়ান্ত যে প্রস্তুতি, অর্থাৎ হয়তোবা বিকেল 4টা কিংবা 5টার নাগাদ জাতীয় গ্রিড যেটি বলছে অর্থাৎ সঞ্চালন লাইনে এই গ্যাস সংযুক্ত দেয়া হবে। তো এখানকার ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন আব্দুল জলিল প্রামাণিক, তিনি বলছিলেন যে এটি যেহেতু পুরাতন একটি কূপ এবং ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে গ্যাস উত্তোলন করা হচ্ছে, এখান থেকে প্রতিদিন প্রায় 8 মিলিয়ন ঘনফুট গ্যাস বর্তমানে যুক্ত করা যাবে। তবে এর চেয়েও বেশি করা যেতে পারে, যেহেতু গ্যাসের ফ্লো ভালো আছে সেজন্য তারা বলছেন যে প্রাথমিক লক্ষ্য হচ্ছে তাদের 8 মিলিয়ন, এই জায়গায় হয়তোবা তার চেয়েও বেশি নয় বা তার কাছাকাছি মিলিয়ন ঘনফুট প্রতিদিন দেওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা এর যে বাজার মূল্য যেটি আছে, যে প্রতিদিন যদি 8 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হয় এরকম প্রায় টানা 10 বছর কিন্তু তারা জাতীয় গ্রিডে দিতে পারবেন, যেটার পরিমাণ দাঁড়ায় সব মিলিয়ে প্রায় 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাস। অর্থাৎ এই যে পরিমাণে গ্যাস আছে, আমরা যদি এলএনজির দাম বর্তমান আন্তর্জাতিক বাজার বিবেচনায় ভাবি তাহলে প্রতি এলএনজির কেজির দাম যদি 65 টাকা হয় সেক্ষেত্রে প্রায় 4700 কোটি টাকার মতো সম্পদ এই কূপে কিন্তু রয়েছে। অর্থাৎ এই 10 বছরে প্রায় 4700 কোটি টাকার গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এর পাশাপাশি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের যে ব্যবস্থাপনা পরিচালক তিনি যেটি বলছেন যে এই কাজ চলমান রয়েছে। তাছাড়া একই ফিল্ডে বর্তমানে প্রায় আরও 2টি নতুন কূপের অনুসন্ধান কাজ চলছে। এটি শেষ হওয়ার পর যে 2টি অনুসন্ধান কূপ রয়েছে সেগুলোতে তারা জোর দেবেন এবং সাম্প্রতিক সময়ের মধ্যে অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি তারা অর্জন করতে পারবেন। তো এই কাজ এখনো চলমান রয়েছে, হয়তোবা পরবর্তী সংবাদে তার সর্বশেষ যে তথ্য আছে সেটি জানাতে পারবো। অনেক হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। যুক্তরাজ্যে আবারও উত্থান বর্ণবাদী উত্তেজনার। লন্ডনে ইডিএলের অধিবাসী বিরোধীদের ঘিরে উত্তপ্ত পরিস্থিতি আর বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবেশের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। বর্ণবাদ বিরোধী প্রতিবাদ যোগ দেন বিভিন্ন দেশের অভিবাসী কমিউনিটির শত শত মানুষ। শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। অনেকেই ভেবেছিলেন যুক্তরাজ্যে বর্ণবাদের দিন শেষ। মানবতার বুলি আওড়ানো এই দেশেই ঘন ঘন ঘটে ইসলাম বিদ্বেষী হামলা, বর্ণবাদ নিপীড়ন সহ ন্যাক্কারজনক সহিংসতা। এসব ঘটনার পেছনে উস্কানিদাতা ইংলিশ ডিফেন্স লিগ ইডিএল। শনিবার সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী ইউনাইট দ্য কিংডম র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা টমি রবিনসনের নেতৃত্বে র্যালিতে যোগ দেন কয়েক লাখ মানুষ। বিকেলে র্যালিটি বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ডকল্যান্ড এলাকায় আসবে এমন ঘোষণায় প্রতিবাদে ফুঁসে ওঠে বর্ণবাদ বিরোধী শান্তিপ্রিয় জনগণ। প্রতিবাদ সমাবেশে যোগ দেন তারা। আমরা এখানে অনেক বাচ্চাদের মাঝে, মহিলাদের মাঝে অনেক ভয়ভীতির সৃষ্টি হয়েছে। আমরা চাই তোমরা যারা রেসিস্ট পার্টি, তোমরা যারা এটার ইমিগ্রেন্টের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো, 1 নং ডাউন স্ট্রিটে তোমরা করো। No space for racism in our East End. This is our home. This is
my home, and there is no space for any kind of division in our borough. এর পূর্বেও অভিবাসন বিরোধী ডানপন্থী ইডিএল বিভিন্ন সময়ে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে সভা সমাবেশ ও বিক্ষোভ করতে চাইলে জনসাধারণের বাধার মুখে পড়ে। 2009 সালে ইডিএল গঠনের পর থেকেই নানা কর্মকাণ্ডে সমালোচিত তারা। সরাসরি মুসলিম বিদ্বেষ, বিক্ষোভে সহিংসতা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, চরম ডানপন্থী যোগসূত্র ও স্থানীয় সম্প্রদায়ে বিভাজন সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশেই আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এমনটা অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিস্ট্রিক্ট অফিসার দিলকুমার তামাং এর কাছে এই নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন ক্যাপিবালস্তর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ। সেখানে বলা হচ্ছে, আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের ওপরে ওপেন ফায়ারের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত ওলি। নেপাল নিউজ জানিয়েছে, নিহত ও গুরুতর আহত জেনজি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেছেন সাবেক সংসদ সদস্য। এদিকে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের 8টি রাজনৈতিক দল। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো তারা অভিযোগ করছেন সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক। এবার এশিয়া কাপ প্রসঙ্গ। অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত আসরের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ভারত আর পাকিস্তান। শুধুই ম্যাচ ছাপিয়ে দুই দেশের মর্যাদার লড়াই হয়ে ওঠাই ভারত পাকিস্তান দ্বৈরথ হয়ে উঠেছে ক্রিকেটের এল ক্লাসিকো। দুই দলের ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ার উত্তাপ চলাচ্ছে আইপিএল আর পিএসএল ক্লাবগুলো। তবে ম্যাচ জয়ের পাশাপাশি সেখানে রাজনৈতিক টানাপোড়েন সহিষ্ণু আবেদন বাড়ানোর চ্যালেঞ্জও থাকছে সূর্যা কুমার যাদব আর সালমান আঘাদের ওপর। বিস্তারিত আরিফুল সাহাবের প্রতিবেদনে। ক্রিকেট বিশ্বে ক্রিকেট দ্বৈরথ। ব্যাট বলে 22 গজের খেলায় দ্বৈরথ শব্দটা আসলেই অবধারিতভাবেই থাকে ভারত পাকিস্তান ম্যাচ। ক্রিকেট প্রেমীরা ভালোবেসে তাই ভারত পাকিস্তান ম্যাচের নাম দিয়েছেন ক্রিকেটের এল ক্লাসিকো। হোক সেটা দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বৈশ্বিক আসর। অবশ্য রাজনৈতিক টানপোড়েনে প্রায় এক যুগ ধরে বন্ধ দুদলের দ্বিপাক্ষিক সিরিজ, তাই পাখির চোখ করে থাকতে হয় এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো মেগা আসরে, যেখানে উত্তেজনা উন্মাদনার পাশাপাশি নিয়মিত হয়েছে উৎকণ্ঠা, অনিশ্চয়তাও। তাই মাঠে গড়ানোর আগ পর্যন্ত থাকে ম্যাচ বাতিলের শঙ্কা, নাটকীয়তা। তবে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আরও একবার এশিয়া কাপে পরস্পরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ। সময়ের পরিক্রমায় আবেদন কমলেও সন্দেহাতীতভাবেই এখনও টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ। ওয়ানডে পরিসংখ্যানে এখনও ঢের এগিয়ে পাকিস্তান, কিন্তু টি-20তে 13 বারের দেখায় 3/4 ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। প্রতিবেশী দেশের 9 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় যেখানে মাত্র 3টি, আর ড্র হওয়া ম্যাচটিও ব্যতিক্রমী ইতিহাসের সাক্ষী। বল আউটে যেখানে জয় পেয়েছিল ভারত। এশিয়া কাপের টি-20 ফরম্যাটে সর্বমোট 3 বারের লড়াইয়ে 2 বারই প্রতিপক্ষকে হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে 2022 সালের সুপার 4 ক্ল্যাশে সবশেষ ম্যাচ জিতে নেয় পাকিস্তান। আরেকটি এল ক্লাসিকো যখন মাঠে গড়ানোর অপেক্ষায়, তখন অবশ্য ক্রিকেট প্রেমীদের প্ল্যাকার্ড হয়েই থাকবেন রোহিত কোহলি, বাবর রিজওয়ানরা। দুদলেই নতুন মুখের ছড়াছড়ি। অভিষেক শর্মা, সায়ুম আয়ুবরা আইপিএল পিএসএল মাতালেও এবারই প্রথম ভারত পাকিস্তান দ্বৈরথে আলো ছড়ানোর অপেক্ষায়। তবে হার্দিক বুমরাদের বিপরীতে শাহিন আফ্রিদি, নওয়াজরা আছেন অভিজ্ঞদের তালিকায়। অবশ্য ম্যাচের আগেই উত্তাপ ছড়াচ্ছে আইপিএল পিএসএল এর দুই কিংস ক্লাব করাচি ও পাঞ্জাব। সোশ্যাল মিডিয়া পোস্টে ম্যাচ নিয়ে শুভকামনা জানাতে কৌশলের আশ্রয় নিয়েছে দুই দেশের দুই জনপ্রিয় ক্লাব। প্রতিপক্ষের জায়গায় শূন্যস্থান রেখেছে পাঞ্জাব, আর করাচি কিংসের পোস্টারে সূর্যার ছবি যেন আধারে ঢাকা। সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়লেও ভারত পাকিস্তান ম্যাচ বরাবরই হটকেক। শুধুই একটি ম্যাচ ছাপিয়ে দুই দেশের মর্যাদার লড়াই হয়ে ওঠা আনপ্রেডিক্টেবল এই ম্যাচে অবশ্য ম্যাচ জয়ের পাশাপাশি দুই দলের লড়াইয়ে পুরনো ঝাঁজ ফেরানোর চ্যালেঞ্জও থাকবে সূর্যা কুমার সালমান আঘাদের ওপর। ক্রিকেট প্রেমীরাও নিশ্চয়ই জয় পরাজয় ছাপিয়ে ম্যাচের পরতে পরতে রোমাঞ্চ দেখার অপেক্ষাতেই থাকবেন। আরিফুল ইসলাম সাহাব, এখন। আর এরই মাধ্যমে শেষ করছি এখন ঢাকা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ডাকসুর নবনির্বাচিত ভিপি জিএসএম। প্রথম কার্যনির্বাহী সভা, চাকসুতে মনোনয়ন ফর্ম বিতরণ, রাকসুতে আজ থেকে প্রচারণা শুরু। আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বাগেরহাট ফরিদপুরে বিক্ষোভ, ভাঙায় সড়ক রেলপথ অবরোধ, পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, আবু সাইদ হত্যা মামলায় ৭ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ। অপরাধের চিহ্ন মুছতে হত্যার পর লাশ ফেলে দেওয়া হচ্ছে নদীতে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসে গড়ে অর্ধশত মরদেহ উদ্ধার। সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা, ঢাবি মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় দাফন। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।